বিশেষ করে গত বছরের জুলাই আগস্টের ঘটনার যে প্রভাব আমরা দেখেছি এবং তার পূর্ববর্তী সময়ে বিভিন্ন সময় আমাদের ইয়াং জেনারেশন ইউথ এবং জনগণের যে বিভিন্ন ইস্যুতে তাদের অভিব্যক্তি দেখেছি, সেগুলোতে আমার কাছে মনে হয় যে এখন রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতাদের, কর্মীদের, যেহেতু আমি একটি দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী, তা আমি মনে করি প্রত্যেকটি রাজনৈতিক দলের এখন চিন্তা করা উচিত যে আমাদের জনগণের কিন্তু চিন্তা ভাবনা এবং দর্শন পরিবর্তন হয়েছে। যদি আমি একই পলিটিক্যাল রিটরিক নিয়ে রাজনীতি করতে চাই, একই কথা বলতে চাই, একই ধরনের কাজ করতে চাই, তাহলে কিন্তু আমরা খুব একটা কিছু বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, জনগণের জন্য করতে পারবো না। তো আজকে যেই সংস্কার বা যেই পরিবর্তনগুলোর কথা এখানে আনা হয়েছে, এখানে আমি অত্যন্ত খুশি, যেহেতু বিএনপির একজন কর্মী আমি। বিএনপির আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিলে একটি 31 দফা আমাদের দেওয়া হয়েছে। অনেক কিছুই কিন্তু এখানে যা বলা আছে 31 দফার সাথে মিল আছে, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে যাই বলুক না কেন, কারণ আমাদের বিরুদ্ধে অনেক কথা বলা হয়, কিন্তু আমরা প্রকৃত অর্থে কিন্তু একটা পরিবর্তন চাই। বিশেষ করে আমরা যারা তৃণমূলে কাজ করি তারা কিন্তু ডেফিনেটলি চাই যে বাংলাদেশ একটি নতুন দিকে আগাক, একটি নতুন সংস্কারের দিকে আগাক। সেটা যদি হয়, এখানে আমি কিছু কিছু কথা তুলতে চাই, যে নির্বাচনী সংস্কারের রূপরেখা এবং রাজনৈতিক সংস্কারের যে প্রস্তাবনাগুলো এখানে করা হয়েছে, যেমন এখানে বলা হয়েছে যে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, স্বীকৃত আপনার যারা সন্ত্রাসী, তাদেরকে ভোটে আপনার নেওয়া যাবে না বা দলে প্রার্থী করা যাবে না। হ্যাঁ, এটা বলা হয়েছে। এটা অত্যন্ত, এবং এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটাতে সহমত পোষণ করে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, তার আগে, এই সংস্কারগুলো করার আগে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে। যে জুডিশিয়ারি, আমি গত 15 বছরে আমার নামে যে কয়টা মামলা হয়েছে, অনেকগুলো মামলা আমি খেয়েছি, তার মধ্যে বেশিরভাগই ছিল আমি বাস পুড়িয়েছি, ট্রেন, মানে আমিও একজন সন্ত্রাসী। তা আমি যদি সন্ত্রাসী হই, শেখ হাসিনা আমাকে সন্ত্রাসী বানিয়েছে, তাহলে কি আমার দলে কোনো পদ পাওয়ার বা ভোটে দাঁড়ানোর কোনো অধিকার নেই? তো সুতরাং আমার কথা হচ্ছে যে অবশ্যই এই সংস্কারগুলো প্রয়োজন, কিন্তু তার আগে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে, আমাদের জুডিশিয়ারিকে সংস্কার করতে হবে, আমাদের দুদককে সংস্কার করতে হবে। সেগুলো, এই সিস্টেমকে যদি সংস্কার করা না যায়, সিস্টেমকে যদি স্বচ্ছ এবং দায়বদ্ধ করা না যায়, তাহলে রাজনৈতিক দলগুলো ভিতরে যতই সংস্কার করুক, আমার কিন্তু আলটিমেটলি গেইনটা আমরা পাবো না, রেজাল্টটা পাবো না। তো সুতরাং এইটা আমাদের মনোনিবেশ করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর এইটা সদিচ্ছা থাকতে হবে। আপনি যতই কাগজে কলমে আপনি লেখেন বা রুলস বানান, রেগুলেশনস বানান, এটা যদি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা না থাকে, বা যেই সরকার, তত্ত্বাবধায়ক সরকার হোক বা ইন্টারিম সরকার হোক বা নির্বাচিত সরকার হোক, গণতান্ত্রিক সরকার হোক, সেই সরকারগুলোর সদিচ্ছা থাকতে হবে যে না, আমি এই পরিবর্তনগুলো চাই এবং এইভাবে চাই। সদিচ্ছা থাকলেই সম্ভব, সদিচ্ছা না থাকলে আপনি যতই চান এটা সম্ভব না। এখন আসি, যেহেতু আমি নারীদের ব্যাপারে আমি কিছু বলতে চাই। নারী, এখানে একটা যে প্রপোজাল সুজন থেকে দেওয়া হচ্ছে, একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন আনতে হবে যে নারীদেরকে ডিরেক্ট ইলেকশনে আনার ব্যাপারে। আমি ব্যক্তিগতভাবে নারী হিসেবে মনে করি নারীরা সবসময় ডিরেক্ট ইলেকশনে আসা উচিত, কিন্তু আপনি এটা ওভারনাইট হবে না, এটা রাতারাতি হবে না। এইটার জন্য রাজনৈতিক দলগুলোর একটা তাদের চিন্তার পরিবর্তন আনতে হবে এবং ডিসিশন নিতে হবে যে আপনার লোকাল গভর্নমেন্ট যদি আপনি শক্তিশালী করেন, লোকাল গভর্নমেন্ট যদি আপনার সেখানেও কিন্তু উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এই বিভিন্ন পর্যায়ে নারীরা আসতে পারে। আমাদের পার্লামেন্টে নারীরা আসতে পারে ডাইরেক্ট ভোটে, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর সদিচ্ছা থাকতে পারে। আমাদের বিএনপি থেকে অলরেডি আমরা একটা প্রপোজাল দিয়েছি, কিন্তু আমরা বিএনপি কাজ করছি, যেটা পজিটিভ দিক হচ্ছে যে বিএনপি এই যে 30% নারী বিভিন্ন সারা দেশে বিভিন্ন কমিটিতে নারীদেরকে আনা এবং নারীদের সংখ্যা বাড়ানো, সেইটার ব্যাপারে বিএনপি
কিন্তু খুব অ্যাক্টিভলি কাজ করছে। হোপফুলি আমরা একটা পজিটিভ দিকে আগাতে পারবো। এবং একজন আমাদের প্রতিবন্ধী ভাই বললেন, আমি এটা বলতেই চাই, আমি জানতাম না, যে আমি পরশুদিনই শুনলাম যে আমাদের 40 লাখ প্রতিবন্ধী ভোটার আছে। এই ইনফরমেশনটা আমার কাছে আগে জানা ছিল না, আমি রিসেন্টলি জানলাম। এই আমাদের যে প্রতিবন্ধীদের, আমাদের এইটাও তো আমাদের সামাজিক ভাবে আমাদের একটি চিন্তা ভাবনা করার ব্যাপার আছে, যে আমাদের প্রতিবন্ধী ভাই বোনরা আমাদের সমাজের অংশ, আমাদের পরিবারের একটি অংশ, এবং তাদেরকে কিভাবে মেইন স্ট্রিমে ইন্টিগ্রেট করা যায় তাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সব কিছুতে। সেখানেও কিন্তু একটা আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে এই অধিকারের মধ্যে আসতে পারে। এবং আজ এখানে যে কথাগুলো বলা হয়েছে, ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তত্ত্বাবধায়ক সরকার, তারপরে আপনার রাজনৈতিক দলের সংস্কার, সংবিধান সংশোধন, পুলিশ সংস্কার, শিক্ষার মানোন্নয়ন, কৃষি, তরুণদের জন্য, যুবকদের জন্য, যা এই সব কিছুই কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু বিএনপি এই কথাগুলো একমত, এবং আমাদের 31 দফা এগুলো আছে, এবং আমরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছি। আমাদের 2 নম্বর দফায় হচ্ছে রেইনবো নেশন, যেখানে কোনো সকলেই সমান, সকল ধর্ম, মত, গোত্র নির্বিশেষে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী, আমাদের ডিসেবল যারা আছেন, আমাদের নারী পুরুষ সকলে একটা ইনক্লুসিভ নেশনের কথা কিন্তু আমরা বলেছি। তো সুতরাং সেই দিকে অবশ্যই আমাদের যেতে হবে। আমি এতটুকুই বলতে চাই যে এই জাতীয় সনদ, এটার উদ্যোগটা অত্যন্ত ভালো। আমরা কিন্তু আমাদের অ্যাট দ্য সেম টাইম আমাদের বাস্তববাদী হতে হবে। আমাদের রাতারাতি সব কিছু আমাদের সম্ভব না, কিন্তু গত 15 বছর যে গণতন্ত্রহীনতার মধ্যে আমরা ছিলাম, যে জন্য প্রতি মাসেই আমরা দেখেছি বদিউল আলম ভাই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে উনি আর্টিকেল লিখেছেন, উনি কথা বলেছেন, উনি সংবিধান নিয়ে কথা বলেছেন। এই যে তত্ত্বাবধায়ক সরকার বা একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ভোট, এটা তো গত 15 বছর আমরা পাইনি। 2000 ভাই বলেন যে 2001 সালেও লাস্ট উনি ফরিদপুরে ছিলেন। তারপরে কিন্তু বাংলাদেশের 2009 সালে, ইভেন 8-9 সালে যে নির্বাচন হয়েছিল সেটাও কিন্তু একটু প্রশ্নবিদ্ধ আছে। তারপরে 14 সালে ইলেকশন আমরা দেখেছি। 2018 সালেও আমি 8-এ আমি অংশগ্রহণ করেছি, 2018 সালেও আমি অংশগ্রহণ করেছি। 2018 সালে তো আমি নিজেও মার খেয়েছি, আমার লোকজন মার খেয়েছে, এবং বিভিন্নভাবে মানে কি রাতের ভোট হয়েছে সেটা তো আমরা জানি। এই যে এই সংস্কারের কথা আমরা বলি, বিএনপি কিন্তু, আমি পরিষ্কারভাবে বলতে চাই যে বিএনপির ব্যাপারে অন্য রাজনৈতিক দলগুলো বা একটা ন্যারেটিভ তৈরি করা হয় যে বিএনপি সংস্কার চায় না। বিএনপি সংস্কার চায়, কারণ বিএনপি নিজেও সরকারে ছিল বিগত দিনে, এবং এই সংস্কারে 28 দফা এবং 31 দফা বিভিন্ন এই সংস্কারের কথাগুলো বিএনপি শেখ হাসিনার সময়ও, যেখানে আমাদের কথাগুলো ঠিকমতো মিডিয়াতে প্রকাশ করা হতো না। হ্যাঁ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা মিডিয়াতে প্রকাশ করা হতো না, তখনও কিন্তু আমরা এই 28 দফা দিয়েছি। তারপরে যেটা 31 দফা হয়েছে, সকল আমাদের যারা এখানে নূর বসে আছে, এখানে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বসে আছে, যাদের সাথে কনসালটেশনে কিন্তু 31 দফা দেওয়া হয়েছিল তখন। তো সুতরাং সংস্কার কিন্তু আমরা আমাদের নেতাকর্মীরা ভুক্তভোগী, তাদের পরিবাররা ভুক্তভোগী, তারা গুম হয়েছে, তারা খুন হয়েছে। তো সুতরাং আমরা সংস্কার ডেফিনেটলি চাই, বাট সংস্কারের মূল জায়গাটায় যে মৌলিক অধিকারের কথা যে আপনার ভোটাধিকার দিয়েছেন, এই ভোটাধিকারটা তো ফিরিয়ে আনতে হবে। আমার 18 বছরের ভাই বোনদের তো ভোট দিতে পারতে হবে তার নিজের প্রার্থীকে, বা সে যেই দলকে পছন্দ করে, যে প্রার্থীকে পছন্দ করে, সেই জায়গাটা যতদিন আমরা না আসতে পারবো, আমাদের ইন্টারনাল সমস্যা এবং এক্সটার্নাল যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমাদের সমাধান করা আরও কঠিন হয়ে যাবে বাংলাদেশে, যেই সরকারই আসুক। তো সেজন্য আমি অত্যন্ত আশাবাদী যে আগামী দিনে আমরা ভালো কিছু করতে পারবো, যদি আমরা একসাথে, আমরা জুলাই আগস্টের পরবর্তী সময় যেই ফ্যাসিবাদ বিরোধী একটা ঐক্য ছিল, সেই ঐক্যটা আমাদের সুধী সমাজ, আমাদের রাজনৈতিক দলগুলো সবাই মিলে আমাদের সেই ঐক্যটা ধরে রাখতে হবে। আমরা বাংলাদেশের জন্য ভালো কিছু করতে চাই,
শুধু নিজের ভালোটা দেখলে হবে না, নিজের সুবিধাটা দেখলে হবে না। আমার নিজের ভালো সুবিধা থেকে বাইরে এসে দেশের জন্য যদি আমরা কিছু করতে পারি, এবং এই পন্থী রাজনীতি বাদ দিতে হবে। কেউ চায়নাপন্থী, কেউ আমেরিকাপন্থী, কেউ এই পন্থী, কেউ সেই পন্থী। ভাই, আমরা সকলেই বাংলাদেশপন্থী, আমরা সকলেই বাংলাদেশি, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এবং সেই বাংলাদেশি জাতীয়তাবাদ থেকে, সেই দেশপ্রেম থেকে যদি আমরা আমাদের জায়গা থেকে যত ছোট কাজই হোক, যত নগণ্য কাজই হোক, যতটুকু আমরা যদি দেশের জন্য করতে পারি আমাদের জায়গা থেকে, তাহলে কিন্তু আমরা এই পরিবর্তনগুলো আনতে পারবো। আপনাদেরকে অসংখ্য